প্রিয় দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের আমন্ত্রণ। দর্শক, সংবাদ বিশ্লেষণে আমরা প্রতিনিয়তই সমসাময়িক যে সংবাদগুলো গণমাধ্যমে প্রকাশ করা হয় সেই সংবাদগুলো নিয়েই বিশ্লেষণ করে থাকি। সংবাদের পেছনের খবর, সংবাদের ভেতরের খবর আপনাদেরকে জানানোর চেষ্টা করি। দর্শক, আজ আমাদের সঙ্গে রয়েছেন নাগরিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আমার সহকর্মী সাইদার রহমান। সাইদার রহমান, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনি নিশ্চয়ই জানেন যে আমরা সমসাময়িক সংবাদগুলো নিয়ে বিশ্লেষণ করি। তো আজকে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ সংবাদ, যেটি আপনি ব্রেক করেছেন সকালবেলায়, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, অভিযোগের বোঝা মাথায় নিয়ে সেটি নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু গত 2 দিনে, গতকাল থেকে আজকে পর্যন্ত দেশের সবচেয়ে বড় ঘটনা হচ্ছে গোপালগঞ্জের যে ঘটনাটি, এনসিপির যে গোপালগঞ্জে তাদের যে মার্চ ফর গোপালগঞ্জ ছিল, সেই সমাবেশকে কেন্দ্র করে যে বড় ধরনের একটি হতাহতের ঘটনা ঘটেছে, তারপর থেকে কারফিউ চলছে, সেটি নিয়ে আমরা আসলে শুরুতে জানতে চাই। এই যে আমরা তো জানি যে এনসিপি নতুন রাজনৈতিক দল হিসেবে তারা একটি পদযাত্রা শুরু করলো, জুলাই পদযাত্রা, সেটি রংপুর থেকে, এবং আবু সাঈদের কবর জিয়ারত করে তারা শুরু করলো, এবং তারা বলছিল যে সারা বাংলাদেশ তারা এভাবে ঘুরবে, সমগ্র বাংলাদেশ তারা প্রত্যেকটা জেলায় গিয়ে সমাবেশ করবে। এটি তাদের নতুন রাজনৈতিক দল হিসাবে একটি নতুন একটি কর্মসূচি আমরা মনে করি। সেটিকে তাদের যারা দলের নেতাকর্মী রয়েছেন, দেশের মানুষ সেটিকে দেখছিলেন। তো হঠাৎ করেই গোপালগঞ্জ জেলায় তাদের পদযাত্রাটাকে সার্জিস আলম ঘোষণা করলেন যে মার্চ ফর গোপালগঞ্জ। তো সেই গোপালগঞ্জ, মার্চ ফর গোপালগঞ্জ যখন তারা করলেন, এবং গোপালগঞ্জে তাদের যে অনুষ্ঠান স্থল ছিল সেটিকে ঘিরেই গতকাল শুরু হলো আর কি, সেখানে ভাঙচুর চালানো হলো। গোপালগঞ্জের আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা রয়েছে নিষিদ্ধ সংগঠনের, তারা সেটিকে প্রথমে হামলা চালালো। এরপরে কিন্তু এনসিপি সেখানে গেল, তারাও সেখানে সমাবেশ করলো, অল্প সময় সমাবেশ করে ফেরার পথে কিন্তু আবারও তাদের উপরে সেই হামলাটি হলো। এখন আমার প্রশ্ন হচ্ছে যে একটি দল সারা বাংলাদেশেই ঘুরছে তাদের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, আর যেহেতু আওয়ামী লীগ এখন সেইভাবে নেই বাংলাদেশে, তাদের সব নেতা কর্মীরাই পলাতক, তো তারা আসলে গোপালগঞ্জে এমন কি জায়গা বা গোপালগঞ্জ এমন কি অবস্থান যেখানে কোনো রাজনৈতিক দল গিয়ে কোনো সমাবেশ করতে পারবে না? কি মনে হয় আপনার কাছে? সাইফুল সাহেব, আপনি যেটি কিছুটা ইঙ্গিত করছিলেন যে সারা দেশে তো তারা পদযাত্রা করছিল, সেখান থেকে কিন্তু গোপালগঞ্জে তারা রোড টু গোপালগঞ্জ এই প্রস্তুতি নেয়, সেটি নিয়েও কিন্তু একটু সমালোচনা হচ্ছে যে এখানে গোপালগঞ্জকে ঘিরে কেন রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ডে জাতীয় নাগরিক পার্টি কেন পরিবর্তন আসলো, সেটি নিয়ে কিন্তু সমালোচনা হচ্ছে। আপনাকে শুরুতে যেটি বলতে চাই, আলোচনার শুরুতে, যে এই যে গোপালগঞ্জে যে সহিংসতা আমরা দেখলাম দিনব্যাপী, এবং এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর সংবাদ স্থানীয় প্রশাসন আমাদেরকে নিশ্চিত করছে, এটি কিন্তু খুবই দুঃখজনক। এবং দেখেন, এই গতকালকের এই ঘটনার পরে কিন্তু নতুন করে আসলে আলোচনা হচ্ছে যে বাংলাদেশে যারা এই রাজনীতিতে সম্পৃক্ত হন তাদের কাছে ক্ষমতার মোহটা এতটাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মানুষের জীবনের বিনিময়ে লাশের উপর দিয়ে তারা ক্ষমতায় যেতে চান। গোপালগঞ্জের এই পরিস্থিতি যদি এনসিপির যারা নেতাকর্মী রয়েছে তারা খুলনাতে গিয়ে কথা বলেছে, এবং গোপালগঞ্জের থেকেও তারা কথা বলেছে যে তারা স্থানীয় প্রশাসনের কাছে জানতে চেয়েছিল যে তারা কিভাবে আসবে। প্রশাসন তাদেরকে বলেছিল যে পরিস্থিতি ঠিক আছে, আপনারা আসতে পারেন। এবং যেহেতু সহিংসতা হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নিবে, যেহেতু সেনাবাহিনী রয়েছে দেশে মোতায়েন, তারা ব্যবস্থা নিবে, বিজিবি মোতায়েন করা হয়েছে, এটি ঠিক। কিন্তু একটি প্রশ্ন কিন্তু আবার এখন বড় হচ্ছে যে গোপালগঞ্জের এই প্রেক্ষাপট থেকে যে এই যে এনসিপি যে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এখানে কি সরকারি মদদ বা সহযোগিতা রয়েছে কিনা। এবং বাংলাদেশের রাজনীতিতে কিন্তু গত 3-4 দিন এটি আগে থেকেই আলোচনা ছিল, এবং গত 3-4 দিনে কিন্তু নতুন করে একটু মেরুকরণের মতো কিন্তু অনেকেই বলছেন যে বিএনপি, যেহেতু আপনি বলছিলেন আওয়ামী লীগ নেই, গতকাল আওয়ামী লীগের যে নির্বাচনী প্রতীক নৌকা সেটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন কিন্তু আলোচনা হচ্ছে যে বিএনপির সঙ্গে জামায়াতের একটি দূরত্ব আমরা শুনছি, এবং বিএনপিকে
বিএনপির অনেক নেতাকর্মী কিন্তু মনে করছে যে বিএনপিকে কোণঠাসা করে দিয়ে জামায়াত আর এনসিপি একসাথে হয় কিনা, এনসিপি এবং দুঃখিত রাষ্ট্রীয় একটি প্রেক্ষাপট তৈরি করবার কথা কিন্তু বিএনপির লোকজন কিন্তু এমন সংখ্যার কথা বলছে। সেই সংখ্যা থেকে কিন্তু এই যে গোপালগঞ্জে এনসিপিকে যেভাবে সহিংসতা দমন করবে সরকার, সেটি ঠিক আছে, কিন্তু যেভাবে এনসিপির তাদেরকে যে প্রোটোকল দেওয়া হয়েছে আমরা দেখেছি, তাদের দেখেছি যে এপিসি আর্মার্ড পার্সোনাল কেরিয়ার, যে কোনো রাজনৈতিক দলকে তো আসলে এইভাবে সরকার প্রোটোকল কতটা দিতে পারে, দেয় না, সাধারণত দেওয়ার কথাও না। সহিংসতা হবে, সেটি দমন করবে, ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা বাহিনী, সেটি ভিন্ন। তো গোপালগঞ্জের কথা আপনি যেটি বলছিলেন যে গোপালগঞ্জ বাংলাদেশের রাজনীতিতে একটু ভিন্ন কিনা, সেটি তো নিঃসন্দেহে। সেটি আমরা যদি দেখি যে বাংলাদেশে যেহেতু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন, গোপালগঞ্জের মানুষ, তারপরে বিগত টানা 4 মেয়াদের শাসনামল শেখ হাসিনা গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের সমাধি রয়েছে সেখানে সেখানকার মানুষ আসলে গোপালগঞ্জকে সম্ভবত একটু অন্যভাবে ওন করে, এবং গোপালগঞ্জের জেলা হিসাবে গোপালগঞ্জের মানুষ গত 17 বছরে যে ধরনের সুবিধা পেয়েছে, আমরা তো কোনো থানায় ঢুকলে শুনতাম যে গোপালগঞ্জের এসআই অন্য এলাকার ওসির চেয়ে পাওয়ারফুল বেশি। একদমই তাই। এমনও তো শুনতাম যে আপনি গোপালগঞ্জের নাগরিক, আপনার এই ভিজিটিং কার্ড থাকলেই মনে হয় এনাফ, আপনার অন্য কোনো পোর্টফোলিও লাগে না। তো গোপালগঞ্জ কিন্তু এখন যেটি আপনি আলোচনায় একটু অন্য একটি বিষয় একটু সম্পৃক্ত করতে চাই, যেটি তৈরি হয়েছে যে এই যে রোড টু গোপালগঞ্জ এনসিপির এই কর্মসূচির কারণে কিন্তু একটি আলোচনা হচ্ছে যে এই যে শেখ মুজিবুর রহমানের যেহেতু সমাধি এখানে রয়েছে, এনসিপির কোনো চিন্তা তাদের মাথায় এটিকে নিয়ে ছিল কিনা, যার কারণে কালকেই যেহেতু নৌকা প্রতীকটি নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে সরানো হয়েছে, আবার এনসিপির কর্মসূচিতেও পরিবর্তন, স্বাভাবিকভাবে আওয়ামী লীগ কিন্তু একটু বেপরোয়া আচরণ করবে, এটি বোঝাই যাচ্ছিল, এবং তাই কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখলাম। এনসিপি যদিও অস্বীকার করছে যে সমাধি স্থল নিয়ে তাদের কোনো চিন্তা ছিল না, কিন্তু গোপালগঞ্জে কিন্তু এটি ছড়িয়ে পড়ে যে বঙ্গবন্ধুর সমাধি, শেখ মুজিবুর রহমানের সমাধি তারা হয়তোবা ঘুরিয়ে দিতে পারে, এমন একটি তথ্য কিন্তু গোপালগঞ্জে স্থানীয়ভাবে প্রচারিত হয়, যা এই পরিস্থিতিকে আসলে নাজুক করেছে। কিন্তু শেষ করতে চাই আমি একটি বাক্য দিয়ে, যে রাজনীতি ক্ষমতার জন্য এই যে 4টি প্রাণ গেল, সেটি কিন্তু কোনোভাবেই সমর্থনযোগ্য না। এটি আসলে আমরা কখনোই সমর্থন করি না, বা আমার মনে হয় যে দেশের মানুষও যে কোনো ঘটনাই, যে কয়েকদিন আগেই যেটি ঢাকায় ঘটলো একটি সোহাগ হত্যাকাণ্ড, গতকালকেও 2টি জোড়া খুন হয়েছে, এইভাবে অনেক খুন হচ্ছে, কিন্তু গোপালগঞ্জের যে ঘটনা, এটি গোপালগঞ্জে কিন্তু আসলে গোপালগঞ্জে আমি যেটি বলছিলাম যে গোপালগঞ্জের মানুষ যেভাবে গোপালগঞ্জকে ওন করে শেখ মুজিবুর রহমানের পরিবারের দিক থেকে, বা তার প্রতি শ্রদ্ধা রেখে, আমরা এরকমও জানি যে সাবেক প্রেসিডেন্ট এরশাদ অনেকেই সেখানে নাকি বড় ধরনের সমাবেশ কখনোই করতে পারেনি, বা তাদের একটা প্রভাব সেখানে আওয়ামী লীগের লোকজন ছিল। আবার এটিও শোনা যাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে আলোচনাটি এসছে যে এনসিপি তাদের এটি একটি পরিকল্পিত, এই গোপালগঞ্জের যে রোড টু গোপালগঞ্জ বা মার্চ ফর গোপালগঞ্জ, এটি পরিকল্পিত। তারা বলছে যে কারা লুকিয়ে আছে আওয়ামী লীগের কর্মীরা, তাদেরকে ঘর থেকে বের করে এনে, বা এখন যে 17 জন অলরেডি গ্রেপ্তার হয়েছে, কারফিউ চলছে গোপালগঞ্জে, এবং বলা হচ্ছে যে সারা বাংলাদেশে যেখানেই লুকিয়ে থাকুক এদেরকে ধরা হবে। এবং এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি একটু গুরুত্ব সহকারে দেখবে, যেহেতু এত বড় একটি ঘটনা ঘটেছে। সেই দিক থেকে কিন্তু তারা বলছে যে আওয়ামী লীগের যারা ছিল তারা ফাঁদে পা দিয়েছে। আসলে রাজনীতিতে কোনটি সত্য কোনটি মিথ্যা বলা মুশকিল, এটি আসলে সময় হলেই বোঝা যাবে। তো সেই দিক থেকে আপনি যেটি বলছিলেন যে আসলে যে হত্যাকাণ্ড, মানে যারা মারা গিয়েছে কালকের এই ঘটনায়, এটি আসলে সবচেয়ে বেশি ব্যথিত করে আমাদেরকে, যে আসলে একটি মৃত্যু তো আমরা কাম্য নয় আমাদের কাছে। দেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু কোন দিকে যাচ্ছে এখনো কিন্তু কেউ বুঝছে না, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই নাজুক অবস্থায় রয়েছে। এবং কালকের গোপালগঞ্জের সেনাবাহিনীর যে ভূমিকা, সেটি নিয়েও নানা রকমের কথা হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে আমাদের একটু অপেক্ষা করতে হবে যে আসলে সরকার
কিভাবে দেশটাকে আরো ভালো রাখতে পারে, আর রাজনৈতিক পরিস্থিতি কিভাবে ভালো হয় সেই দিকটা আমরা অনুষ্ঠানের শুরুতেই কিন্তু একটি বিষয় নিয়ে আলোচনা করছিলাম যে আপনি আজকে একটি সংবাদ ব্রেক করেছেন, সেটি হচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ, বেশ কিছু দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে। আসলে তো গত 17 বছরে আপনি এর আগেও আমি আর আপনি এগুলো নিয়ে অনেক আলোচনাই করেছি যে বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, বাংলাদেশের ব্যাংকিং খাত সব কিছু মিলিয়ে যে অবস্থা তৈরি হয়েছে, বিদেশে টাকা পাচার সব কিছু, এবং 5 আগস্টের পরে নতুন সরকার এসে কিন্তু এই জায়গাগুলোকে অনেকটাই ঠিক করার জন্য তারা চেষ্টা করলো, এবং যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে ব্যাংকগুলোর একেবারে খারাপ অবস্থা ছিল সেখানে নতুন করে দায়িত্ব দেওয়া হয়েছিল। ইসলাম ব্যাংকের ক্ষেত্রেও তো মনে হয় তাই করা হয়েছিল, যে একে দায়িত্ব দেওয়া হয়েছিল। তো শেষ পর্যন্ত তাকে পদত্যাগ করতে হলো। একটু বিস্তারিত যদি বলতেন কি হয়েছে বা কেন। ইসলামী ব্যাংকের প্রসঙ্গটা একটু আপনাকে টানি, এটি আসলে এতটা গুরুত্বপূর্ণ বা এতটা বড় হচ্ছে কেন। আপনি বাংলাদেশে যদি বেসরকারি ব্যাংকগুলোর স্বাস্থ্য চিন্তা করেন, তাতে ইসলামী ব্যাংক সবার উপরে। বিনিয়োগ এবং আমানত যদি চিন্তা করেন, বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক যেটি লাখ কোটি টাকার ক্লাবে, আমানতের ক্লাবে যায়, বিনিয়োগও প্রায় এখন 1.5 লাখ কোটি টাকার কাছাকাছি। যেটি হয়েছে বিগত সরকারের সময় আমরা যেটি দেখেছি 2017 সালে ইসলামী ব্যাংক, খুব সত্য যে ইসলামী ব্যাংক লম্বা সময় এটি বাংলাদেশে জামায়াতের প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করে। 2017-তে এটি, এখানে বিদেশি বিনিয়োগও ছিল, 2017-তে এটিতে রদবদল নিয়ে আসে, এবং তখন আমরা দেখেছি যে সরকারের পৃষ্ঠপোষকতায় এবং একটি গোয়েন্দা সংস্থা তখন এই রদবদলে সহযোগিতা করে। তৎকালীন যে চেয়ারম্যান এবং এমডিকে বল প্রয়োগ করে পদত্যাগ করতে বাধ্য করা হয়, এবং শেষ পর্যন্ত আমরা এটা কত সালে? 2017-তে। এবং তৎকালীন যে এমডি মোহাম্মদ আব্দুল মান্নান, তিনি শেষ পর্যন্ত দেশ থেকেও কিন্তু বাধ্য হন। তো তারপরে ইসলামী ব্যাংকের মালিকানা নেয় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ এর যে মালিক সাইফুল আলম মাসুদ, এবং তারপরেই কিন্তু তার যারা মনোনীত ব্যক্তিরাই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে থেকেছেন। এবং এই সাইফুল আলম মাসুদ বা এস আলম গ্রুপের এখন প্রায় 82% শেয়ার ইসলামী ব্যাংকে রয়েছে, এবং তাদের মালিকানা যাওয়ার পর থেকে বিদেশি বিনিয়োগ যেগুলো রয়েছে তারা আস্তে আস্তে তাদের শেয়ার বিক্রি করে দিয়ে চলে গেছে বিদেশি যে সব প্রতিষ্ঠানগুলি মোটামুটি। এখন যেটি আমরা দেখলাম যে এই 5 আগস্টের পরে কেন্দ্রীয় ব্যাংকের যে নতুন গভর্নর ডক্টর আহসান ইস মনসুর এসে ব্যাংকিং খাতের যে পুনর্গঠন পদক্ষেপ নিলেন, এবং ইসলামী ব্যাংকের যে চেয়ারম্যান ছিলেন সবশেষ সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম, খুবই তরুণ, তিনি পদত্যাগ করেন, এবং রূপালী ব্যাংক এবং সোনালী ব্যাংকের এমডি হিসেবে দায়িত্ব পালন করেছেন এই যে আজকে যিনি পদত্যাগ করলেন চেয়ারম্যান ওবায়দুল্লাহ মাসুদ। তিনি বিগত সরকারের সময়ে তিনি দুটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, তো তাকে দায়িত্ব দেওয়া হয়। এখন তিনি পদত্যাগ করলেন, এবং বড় শঙ্কার ব্যাপার দুর্নীতির নালিশ তার ব্যাপারে উঠছে। কিন্তু একটি কথা বলছি, যে সংস্কারের কথা যখন বলছি, যে এই কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসন যখন তাকে নিয়োগ দেয় তখনই কিন্তু, এবং তার আগে থেকে কিন্তু আমরা অনেকেই জানতাম যে এই ওবায়দুল্লাহ মাসুদের ব্যাপারে নানা কথা, তার দুবাইতে অর্থ পাচারের কথা রয়েছে, এবং তার দুর্নীতির প্রতি তার এক ধরনের দুর্নীতি করবার এক ধরনের সহজাত প্রবৃত্তির কথা কিন্তু এই অভিযোগগুলো আগে থেকেই ছিল। তার দুবাইতে মানি লন্ডারিং তো আগে থেকেই আমরা জানতাম। তখন কেন্দ্রীয় ব্যাংক তাকে নিয়োগ দিল। তো কেন্দ্রীয় ব্যাংকের তো অনেক ইনস্ট্রুমেন্ট আছে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা ইউনিট রয়েছে, ব্যাংক পরিদর্শন বিভাগ রয়েছে, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট নামে বিভাগ রয়েছে। মানে কেন্দ্রীয় ব্যাংক চাইলে কোনো ব্যক্তির অনিয়ম দুর্নীতির ব্যাপারে যথেষ্ট তথ্য সংগ্রহের সুযোগ রয়েছে। তাহলে তিনি নিয়োগ পেলেন কোন প্রক্রিয়ায়? এই প্রশ্নটি কিন্তু এখন উঠছে। তিনি কোন প্রক্রিয়ায়, যার অতীত রেকর্ড যার স্বস্তিদায়ক না, তাকে নিয়োগ দেওয়া হলো কেন? সেই প্রশ্নটি কিন্তু তোলার এখন একেবারে বাস্তবমুখী। এবং তাকে নিয়োগ দেওয়ার পরে কিন্তু যেটি শোনা গেল যে ইসলামী ব্যাংকে যারা ক্ষত তৈরি করেছেন সেই এসএলএম এবং নাবিল গ্রুপ, তাদের সঙ্গে তার আতাতের কথা কিন্তু জানা গেল। এবং নাবিল গ্রুপের যে রাজশাহীতে
তিনি পরিদর্শন করেছেন, নাবিল গ্রুপের উদ্যোক্তাদের সাথে তিনি দেন দরবার করেছেন, বৈঠক করেছেন। তিনি যদিও বলেছেন যে এসব ঋণ আদায়ের জন্য তিনি করছেন, কিন্তু পর্ষদে অনেকেই কিন্তু আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছে যে তিনি আসলে এক ধরনের আতাত তৈরি করছেন। এবং সম্প্রতি ওবায়দুল আল মাসুদ মার্কিন যুক্তরাষ্ট্র সফর করেন, সেখানেও কিন্তু এই যে মানে ঋণ দেন দরবার নিয়ে কিন্তু আলোচনার একটি বিষয় কিন্তু জানা যায়, তার পরিবার নিয়ে। এবং এটিও আরেকটি ব্যাপার শোনা যায় যে তার পরিবারের সঙ্গে তিনি ব্যাংকের অর্থে এমন একটি ট্যুর ব্যবস্থাপনা করেন যে ব্যাংকের টাকায় তিনি পরিবারের সঙ্গে দেখা করতে যান। ব্যাপারগুলি এরকম। তো সেই লোকে নিয়োগ দিয়ে তো কেন্দ্রীয় ব্যাংকের যে ভুল করেছে, কেন্দ্রীয় ব্যাংকের শাসন তদারকি, কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ যে ভুল, সেটি কিন্তু একটি নতুন একটি নজির তৈরি হলো যে সুশাসন ফেরাতে যাকে নিয়োগ দিলেন সেখানেই শস্যের ভিতরে ভূত আমরা দেখছি। এখন হয়তোবা ইসলামী ব্যাংক বড় ব্যাংক, এই চেয়ারম্যানের পদ থেকে বড় কোনো হোঁচট খাবে না, কিন্তু প্রশ্ন তো কেন্দ্রীয় ব্যাংকের পদক্ষেপ কিন্তু প্রশ্নের মুখে পড়ল। তারা নিশ্চয়ই এটি, আপনি যেটি বললেন যে তাদের অনেক সংস্থা রয়েছে যেটির মাধ্যমে তারা নিশ্চয়ই খোঁজ খবর করতে পারতেন, তার যে ধরনের তথ্য দরকার সেই তথ্য নিতে পারতেন। তো এই যে কেন্দ্রীয় ব্যাংক, এই জায়গাগুলো আসলে আমাদের তাহলে এই বেশ কিছু বিষয় নিয়ে যে খুব বেশি আলোচনা হয়, এই যে মার্জার হচ্ছে ব্যাংকগুলো, তারপরে আপনার ঋণ খেলাপি, টাকা পাচার, সাদা টাকা কালো, সার্বিক অবস্থায় তাহলে কি মানে কতটা সফল হতে যাচ্ছে? মানে এখন কেন্দ্রীয় ব্যাংক যে ব্যাংক ব্যবস্থাপনা তারা যেটি করছে, আমরা যেটি আশা করছি যে অর্থনীতি আরেকটু ভালো হবে, 17 বছরের ভঙ্গুর অর্থনীতি এখন আমরা চাই যে ভালো হোক। আপনার কাছে কি মনে হচ্ছে কতটা সেটি ফেরত আসবে? আমি কিন্তু গত 2 দিন আলোচনায় একটি কথা বলবার চেষ্টা করেছি যে এই অন্তর্বর্তী সরকারে অনেক জ্ঞানীগুণী মানুষ সম্পৃক্ত হয়েছেন এবং তারা সরকারি অন্য দপ্তর বা সংস্থাগুলোতে অনেক জ্ঞানীগুণী মানুষ সম্পৃক্ত করেছেন। কিন্তু যেহেতু আমরা 1 বছর পূর্ণ করতে যাচ্ছি, তাদের দক্ষতা কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। যেটি বলছিলেন যে প্রশ্নের সম্মুখীন, আসলে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল, আর সার্বিকভাবে যদি বিষয়টা একটু খোলাসা করে বলেন। সেটি বলছি যে দক্ষতা প্রশ্নের মুখে পড়ছে কেন, আপনি যদি দেখেন আমরা বিগত সরকারের অনেক বদনাম রয়েছে, গণতন্ত্রকে বিপন্ন করেছে সত্য, কিন্তু একটি সূচক আপনাকে বলি, সরকার যে কোনো প্রক্রিয়াতেই হোক রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু এই সরকার কিন্তু সেটি পারছে না। আবার এই সরকার কিন্তু খরচের যে লাগাম সেটিও টানতে পারছে, একটি অব্যবস্থাপনা তৈরি হচ্ছে। শেয়ার বাজার আপনি যদি দেখেন বিশ্রামহীনভাবে শেয়ার বাজারের পতনের কথা, ব্যাংকিং খাতে সংস্কারের কথা বলছি, দেখেন এই যে আজকে ওবায়দুল আল মাসুদ পদত্যাগ করলেন। এবং আপনাকে একটি তথ্য দিই, যখন এই ব্যাংকগুলোতে পর্ষদ পুনর্গঠন করা হয়, কে কোন ব্যাংকে পরিচালক নিযুক্ত হবে এটি মনে হচ্ছিল যে রাস্তা থেকে ধরে এনে পরিচালক করা হচ্ছে। তখন যে কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং এই কাজগুলো যিনি দেখছেন, বিআরপিটি বলে যে দপ্তরটি দেখে, বিআরপিটি যিনি পরিচালক ছিলেন তার নাম হারুনুর রশিদ, তিনি এখন অন্য একটি বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক। এবং তিনি অনেক দিনই আসলে বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ নিয়ে তাকে মানুষ চিনে। তাকে বিআরপিটি তাকে দিয়ে ব্যাংকের এই যে পুনর্গঠনের কাজগুলো করা হলো পরিচালকদের। মনে হচ্ছিল যে রাস্তা দিয়ে কেউ যাচ্ছে ব্লেজার পরে, আপনার আমার মতো, আচ্ছা ঠিক আছে ভাই অমুক ব্যাংকের পরিচালক পদ খালি আছে, আসেন। এবং তাই কিন্তু করা হয়েছে। এবং কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা কিন্তু আমাকে তাই বলেছে যে তখন তড়িঘড়ি করে মানে এত লোক পাওয়া যাচ্ছিল না, আচ্ছা যাকে পাওয়া যায় নিয়ে আসো, যে আগ্রহী যে রাজি হচ্ছে, অনেকে রাজিও হচ্ছিল না। এবং তারই ফসল কিন্তু আজকে যে এরকম হয়েছে। এবং আরো অনেকগুলো ব্যাংকে, আমি গতকালকে আলোচনায় বলেছি, অনেক পরিচালক মনে হয় যে একটা পোর্টফোলিও পেয়েছে, বলতে পারে যে ভাই আমি অমুক ব্যাংকের পরিচালক, ব্যাংকের জন্য কোনো অবদান নাই, বোর্ড মিটিং আসলে 50,000 টাকা সম্মানী পাচ্ছে, একটি গাড়ি সুবিধা পাচ্ছে, বাসায় বসে ফাইল দেখতে পাচ্ছে, ঋণের তদবির করতে পারছে, সুদ মৌকুফের তদবির করতে পারছে। এরকম ভাবে কিন্তু অনেকেই এই ব্যাংকিং খাতে এই পুনর্গঠনের সুযোগেও কিন্তু এসছেন। সেটি কিন্তু এখন এই যে আপনি যেটি বলছিলেন যে 1 বছরের যে দক্ষতা প্রশ্নের মুখে পড়ছে, এটিও একটি ব্যাপার। কিন্তু এরকম আপনি যদি দেখেন যে মানুষ তো এখনো মূল্যস্ফীতি যন্ত্রণা থেকে রেহাই পায় না। ব্যবসায়ীরা বলছে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে, বিনিয়োগ পরিস্থিতি সংখ্যা, সরকারের একটি জায়গায় স্বস্তি, বৈদেশিক মুদ্রার মজুদ বাড়ছে, রেমিটেন্স বাড়ছে। কিন্তু বৈদেশিক মুদ্রার মজুদ বাড়লে এটা তো সরকার স্বস্তির কিছু নাই, স্বস্তির কোনো জায়গা নেই। মূলধন যন্ত্রপাতি কমে গেছে আমদানি। তো আপনি যদি রোগী থাকেন, আপনার স্বাস্থ্য যদি বেশি থাকে, আপনাকে ডাক্তার যদি বলে
যে আপনার স্বাস্থ্য কমাতে হবে, আপনি খাওয়া কমায় দিবেন, সেটি যদি আপনি পুষ্টি কমায় দেন তাহলে তো আপনি দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত হবেন। দুর্বলতা বাংলাদেশের ধরবে অর্থনীতি কিন্তু তাই হচ্ছে। একটিকে সংকট সামাল দিতে গিয়ে বিচার বিশ্লেষণ না করে পদক্ষেপ নেওয়ার কারণে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা কিন্তু আমাদের দুর্বল হয়ে পড়ছে এবং এটার পরিণতি কিন্তু খারাপ হবে এই কারণে যদি অর্থনৈতিক ব্যবস্থাপনা দুর্বল হয় সেটি কর্মসংস্থানকে আক্রান্ত করবে। কর্মসংস্থান যদি আক্রান্ত হয় আপনি সেটি সামাজিক যে বৈষম্য, সামাজিক যে সংকট সেটি বাড়াবে, হানাহানি বাড়বে, চুরি ডাকাতি ছিনতাই বাড়বে। এই প্রেক্ষাপটগুলো কিন্তু তৈরি হবে। অনেকেই কিন্তু এখন বলেন রাস্তা দিয়ে হাঁটার সময় যে আমরা স্বাধীনতার পরে যত সরকার পেয়েছি, অনেকেই কিন্তু বলছেন যে এই সরকার সবচেয়ে বেশি দুর্বল। এই প্রশ্নটি কেন উঠছে? এই সরকার তো দেশে গণতন্ত্র ফেরত দিতে, সংস্কার করে অর্থনীতিকে ঠিক করবে, রাষ্ট্র কাঠামোকে ঠিক করবে, সেখানে কিন্তু দুর্বলতা হচ্ছে। এই যে মব তাণ্ডবের কথা বলছি, একদিকে মব তাণ্ডব হচ্ছে, আরেকদিকে আমরা ঐক্যের সুর তুলছি। এই যে বৈষম্যগুলো তৈরি হচ্ছে এবং আমরা পরিস্থিতি সামাল দিতে পারছি না, সেই কারণে কিন্তু বলা হচ্ছে যে সরকারের যে শাসন তদারকিতে যে দুর্বলতা সেটি কিন্তু বড় হচ্ছে। এখনো সময় আছে, নির্বাচনের আগে পরিস্থিতি কিন্তু আরো অবনতি হয়। সরকারকে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখা খুব জরুরি। তো আসলে এখান থেকে বের হওয়ার যদি 1 মিনিটে বলেন যে বের হওয়ার আসলে পথ কোনটি? আসলে বের হওয়ার পথ, আমরা সরকারের সদিচ্ছার ঘাটতি রয়েছে সেটি বলবো না। ওই যে আমি বলছি যে সরকারের দক্ষতার ঘাটতি রয়েছে এবং সরকারের কোনো রোড ম্যাপ নাই, যার কারণে সরকার কোন রাস্তায় হাঁটছে সরকার সেটি জানে না। নির্দিষ্ট পরিকল্পনা এবং রোডম্যাপ হলেই, রোডম্যাপ না থাকলে আসলে সরকার কি করবে সেই পরিকল্পনা কিন্তু তার কাছে স্পষ্ট না, এবং সেই পরিস্থিতিগুলো কিন্তু হচ্ছে। এবং সরকারকে কিন্তু এই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য তার একটি রোডম্যাপ আসলে তৈরি করতে হবে যে সে কোন প্রক্রিয়ায় বেরিয়ে যাবে, কোন প্রক্রিয়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাব। একটি নির্বাচন দ্রুত ব্যবস্থাপনা করতে হবে। এবং সরকার, আমি শেষ করি একটি বিষয়, সরকার কিন্তু এখন একটি বিষয় খুব আলোচনা হচ্ছে, মানুষ বলছে সরকারের দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষ এই সরকারের থেকেই কিভাবে অনিয়ম দুর্নীতি করে ফায়দা লুটা যায়, আবার আরেকটি অংশ চাচ্ছে যে একটি গ্রহণযোগ্য প্রক্রিয়া নির্বাচন দিয়ে কিভাবে বের হয়ে যাওয়া যায়। এই যে দুটি পক্ষ তৈরি হয়েছে, এটি কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর রাষ্ট্রের জন্য। সেটি আমরা যেটি আসলে এই আলোচনা থেকে যেটি বেরিয়ে আসলো, আমরা যেটি বুঝলাম যে এখন যে অবস্থা সরকারের, এই অবস্থায় আসলে খুব বেশি ভালো কিছু আমরা আশা করতে পারছি না। তবে সাধারণ মানুষ, রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু চাইছে যে একটি নির্বাচন যখন হবে, একটি রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, নির্বাচিত একটি সরকার হবে, তখনই হয়তো এই সংকটগুলো আমরা কাটিয়ে উঠতে পারবো। ভালো থাকবেন। আজকে এখানে শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।